আজকের এই ভিডিওতে আমরা ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন হয় সেরকমই বেশ কিছু প্রশ্ন আলোচনা করব। আজকের এই প্রশ্নগুলো শ্রাবণী দত্ত আমার কাছে জানতে চেয়েছিল। আমি তার উত্তরগুলো একটা ভিডিওর আকারে প্রকাশ করে যাতে সকলের উপকার হয় তার চেষ্টা করলাম। ওর প্রথম প্রশ্ন ছিল যে চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন প্রণালী, তাহলে চর্যাপদ পালি ভাষায় রচিত না হয়ে বাংলা ভাষায় লেখা হলো কেন, বা কেনই বা বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কিভাবে হলো। দেখো, প্রথমত এটা পালি ভাষায় রচিত হচ্ছে না, তার কারণ হচ্ছে পালি ভাষা যে সময়ে প্রচলিত ছিল সেটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার সময়, আর চর্যাপদ লেখা হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষায়। ফলে ভাষাতাত্ত্বিক ব্যবধানের জন্য এটা কোনোভাবেই পালি ভাষায় লেখা সম্ভবপর ছিল না। এক। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এটা বাংলা ভাষাতেই কেন লেখা হলো। তখনকার দিনে বাংলা ভাষায় যারা পণ্ডিত মানুষেরা ছিলেন তারা কিন্তু, যে ভাষায় মানুষ কথা বলে সে ভাষায় কিন্তু সাহিত্য রচনা হতো না, সাহিত্য রচনা করা সম্ভব ছিল না। তাহলে চর্যাপদ কেন বাংলা ভাষায় লেখা হলো, হ্যাঁ, বা বাংলা ভাষার আদি নিদর্শন কিভাবে হয়ে উঠলো সেটা জেনে নাও। দেখো, চর্যাপদ যারা লিখছেন তারা হচ্ছেন বৌদ্ধ সহজিয়া সাধন। চর্যাপদ যেহেতু বৌদ্ধ সহজিয়া সাধন প্রণালী এবং এগুলো লিখছেন কিন্তু যারা ধর্মের প্রচারক, এদের এদের মূল টার্গেটটাই কি ছিল, যে টার্গেট অনুসারে তাদের তাদের এই লেখার ভাষাটাকে ব্যবহার করছেন তারা। ধরো, যখন তারা শিক্ষিত সংস্কৃত জানা এবং পণ্ডিত দার্শনিক মানুষের কাছে তাদের ধর্মটাকে প্রেজেন্টেশন করছেন, তখন কিন্তু তারা ওই সংস্কৃত ভাষাকেই তিনি অবলম্বন করছেন। যে সমস্ত চর্যার কবিরা আছে তারা কিন্তু অনেক সংস্কৃত গ্রন্থও লিখেছিলেন তাদের ধর্মটাকে প্রচার করার জন্য। একইভাবে যখন তারা এই সাধারণ মানুষ যারা কিছু সদ্য পড়াশোনা করতে শিখেছে বা বেশ কিছু পড়াশোনার সঙ্গে সম্পর্কিত, তাদেরকে যখন এক ছাতার তলা নিয়ে আসতে হবে বা তাদেরকে মধ্যে যখন ধর্মটাকে প্রচার করতে হবে, তখন তারা কিন্তু ওই অবহট্ট ভাষায় তারা কিন্তু সাহিত্য রচনা করছেন, তারা ব্যবহার করছেন স্বাভাবিকভাবে ধর্মটাকে প্রচার করার ক্ষেত্রে। কিন্তু দেশের বড় অংশ মানুষটাই তো ছিল নিরক্ষর, তারা পড়াশোনার সঙ্গে কানেক্টেড ছিল না। তার কারণের জন্যই কিন্তু তারা কি করছে, যে ভাষায় মানুষ কথা বলে, যে ভাষায় মানুষ সহজে বুঝতে পারবে, সেই ভাষায় কিন্তু তাদের ধর্মটাকে প্রচার করার মাধ্যম হিসেবে তারা বেছে নিচ্ছে। তার কারণ দেশের অধিকাংশ মানুষই যেহেতু নিরক্ষণ, তাই তাদের ভাষাটাকে যদি ধর্ম প্রচারের একটা অবলম্বন করা যায় তাহলে কিন্তু অতি দ্রুত ভাবেই বেশিরভাগ মানুষ ধর্মের প্রতি অনুরক্ত হবে। শুধু তাই নয়, ওই চর্যার পদগুলোর মধ্যে দেখবে যে লোকজ সংস্কৃতি, লোকজ উপমা এবং তৎকালীন যে বঙ্গ সমাজের যে চিত্র খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তার কারণ ওই সমস্ত উপমাগুলো ছিল বলেই কিন্তু তখনকার দিনের যারা নিরক্ষর মানুষেরা তারা কিন্তু সহজেই কানেকশন করতে পারত এবং ওই ধর্মের প্রতি অনুরক্ত হতো। এটা একটা গেল কারণ। আর একটা কারণ থাকে এখানে, যে রাজনৈতিক কারণ। সেটা হচ্ছে যে চর্যা গানগুলো লেখা হচ্ছিল মূলত মগধীয় প্রত্ন ভাষায়। হ্যাঁ, এই মগধীয় প্রত্ন ভাষার মধ্যেই কিন্তু বাংলা, উড়িয়া এবং অসমিয়া ছিল। হ্যাঁ, তার জন্য অনেকেই যারা বাংলা, উড়িয়া এবং অসমিয়া বা হিন্দিভাষী লোকেরা কিন্তু এটার উপরে তাদের দাবি করে, কিন্তু স্বাভাবিকভাবেই এখানে দেখতে হবে যে বাংলা ভাষার উপাদান অনেক অনেক বেশি ছড়িয়ে আছে। তার কারণটা হচ্ছে যে একটা ভাষাগোষ্ঠীর মানুষ, স্বাভাবিকভাবে একটা ভাষাগোষ্ঠীর মানুষ যখন সংখ্যায় বেশি হয়, হ্যাঁ, এবং সেই ভাষাটা যখনই সামাজিক এবং আর্থিক এবং রাজনৈতিকভাবে কিন্তু সেই ভাষাটা যখন মানদণ্ড হয়, যে উপভাষাটা দেখবে মানদণ্ড পেয়ে যাচ্ছে সামাজিক, আর্থিক এবং রাজনৈতিকভাবে, সেই ভাষাটা কিন্তু কেন্দ্রীয় উপভাষায় পরিণত হয়। ঠিক একইভাবে কিন্তু ওই বাংলা, উড়িয়া এবং অসমিয়া এই এইগুলো মূলত প্রত্ন মাগধী অপভ্রংশের মধ্যে থাকলেও, ঠিক আছে, সেই সময় কিন্তু বাংলা ভাষাটাকে ভীষণভাবে প্রায়োরিটি ছিল। তার কারণ বাংলার মধ্যে থেকেই পাল রাজারা তারা কিন্তু কি করতো না, সমগ্র প্রদেশগুলোতেই তারা কিন্তু তাদের রাজত্ব চালাতো। ফলে যারা এই ধর্মটাকে প্রচার করছেন তারা কিন্তু ওই রাজাকে খুশি করার জন্য বা রাজার অনুগ্রহ লাভ করার জন্যই তারা কিন্তু এই বাংলা ভাষার যে সংস্কৃতিটাকে আছে তারা কিন্তু ইনক্লুড করে দিচ্ছেন। অনেক সময় দেখা যাবে যে অনেক চর্যাকার যারা চর্যাপদ লিখছেন তারা বাঙালি নন, কিন্তু তবু বা তাদের মধ্যে কিন্তু বাঙালি সংস্কৃতি বা বাঙালি উপমা তাদের লেখার মধ্যে ঢুকে আছে। তার কারণ তারা এটা বিশ্বাস করেছিল যে রাজশাসকের আনুকূল্য লাভ করতে গেলে বাংলা যে উপমা বা বাংলা যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে কিন্তু তাদের সাহিত্যের মধ্যে বা তাদের ধর্ম প্রচারের একটা একটা অন্যতম মানদণ্ড করতে হবে। এটা ছিল মূলত এই জন্য বাংলা ভাষাতে, ঠিক আছে, চর্যাপদ লেখা হয়েছিল এবং চর্যার পদের মধ্যেই কিন্তু বাংলা ভাষার বেশিরভাগ উপাদান লক্ষ্য করা গিয়েছিল। এটা ওর প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছিল যে শ্রীকৃষ্ণ কীর্তনকে
বিমান বিহারী মজুমদার কেন এটাকে প্রক্ষিপ্ত বলছেন? হ্যাঁ, প্রক্ষিপ্ত বলার মধ্যে কি যুক্তি ছিল বিমান বিহারী মজুমদারের? দেখো, বিমান বিহারী মজুমদার এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিকে প্রক্ষিপ্ত বলছেন, তার প্রথম কারণ তিনি বলেছিলেন যে অন্যান্য খণ্ডগুলোতে যেরকম খণ্ড শিরোনামাঙ্কিতটা আছে, কিন্তু রাধা বিরহতে সেই খণ্ড শিরোনামাঙ্কিত নেই। তাই আমার মনে হয় যে এটা আসলে রাধা বিরহ একটি প্রক্ষিপ্ত। এটা বিমান বিহারী মজুমদার বলেছিলেন। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি বলেছিলেন যে অন্যান্য খণ্ডের যে রাধাকৃষ্ণ আর রাধা বিরহের রাধাকৃষ্ণ, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আরো একটা তিনি বলেছিলেন যে অন্যান্য খণ্ডের যে বড়াই চরিত্র আর সেই সঙ্গে রাধা বিরহের বড়াই চরিত্রের মধ্যে পার্থক্য আছে। এটা আরো আরো তিনি বলেছিলেন যে রাধা বিরহের ভাষা অনেক বেশি আধুনিক। হ্যাঁ, সেই জন্য তিনি এই অংশটাকে প্রক্ষিপ্তের মধ্যে ফেলার চেষ্টা করেছিলেন। এই হচ্ছে তিনি এই কারণ, এই এতগুলো কারণের জন্যই কিন্তু তিনি মূলত রাধা বিরহ খণ্ডটিকে প্রক্ষিপ্ত অংশ বলেছেন। এবার আসতে পারি যে আচ্ছা, এটাকে কি স্বীকার করা যায় যে রাধা বিরহ মানে রাধা বিরহ অংশটি প্রক্ষিপ্ত বলে তুমি কি স্বীকার করো? এটা অনেক সময় ইন্টারভিউতে প্রশ্ন করে, কিন্তু তোমরা কখনোই বলো না যে রাধা বিরহ অংশটাকে প্রক্ষিপ্ত বলা যায়। তার কারণ রাধা বিরহ অংশটাকে কিন্তু প্রক্ষিপ্ত বলা যায় না। দেখবে জন্মখণ্ডেই কিন্তু আহ, উল্লেখ করা ছিল যে রাধা বিরহর মূল কারণটা কিন্তু জন্মখণ্ডেই ব্যক্ত ছিল, এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে যে খণ্ড শিরোনামাঙ্কিত নাও হতে পারে, তার কারণ লিপিকর প্রমাদের ফলে অনেক সময় এটা যেহেতু অনেকগুলো অনুলিপি হয়েছিল, ফলে লিপিকর প্রমাদের ফলেও কিন্তু এই খণ্ড শিরোনামাঙ্কিত যে পুঁথিটা আমরা আবিষ্কার হয়েছে, সেই পুঁথিটাতে মধ্যে কিন্তু ওই খণ্ড শিরোনামাঙ্কিত ভাবে আবিষ্কার নাও হতে পারে। আবার যিনি বড়ুচণ্ডীদাস, যিনি ওই খণ্ডটা লিখছেন, ঠিক আছে, সেখানে কিন্তু তিনি রাধা বিরহ খণ্ড লিখলে পরে স্বাভাবিকভাবেই ওই অর্থটা গুরুত্বপূর্ণ পাবে না বলেই কিন্তু তিনি ওই খণ্ডটার মধ্যে রাধা বিরহ খণ্ড অংশটা কিন্তু ইউজ করছেন না। আরো একটা প্রশ্ন হয় যে বিরহ কিন্তু খণ্ডিত হয় না, বিরহ অখণ্ড, বিরহ সর্বব্যাপ্তময়। ঠিক আছে, তাই কবি বুঝতে পেরেছিলেন যে বিরহটাকে কিন্তু আমি আর খণ্ডের মধ্যে ফেলবো না, সে কারণের জন্য রাধা বিরহ কিন্তু খণ্ড নামাঙ্কিত নাই। আবার একটা বলা যায় যে আহ অন্যান্য খণ্ডের যে রাধা চরিত্র আর রাধা বিরহের যে রাধা চরিত্র, এই দুটোর মধ্যে বিমান বিহারী মজুমদার পার্থক্য তৈরি করেছেন। আসলে এই পার্থক্যটা সেরকম কিছু নয়। দেখবে যে দান খণ্ডের রাধা এবং রাধা বিরহের রাধার মধ্যে একটা 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 বয়সের কিন্তু একটা সাযুজ্য লক্ষ্য করা গেছে। ক্রম বিকাশ পরিণতি লাভ করেছে রাধা চরিত্র আস্তে 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 ধীরে ধীরে। যে যে রাধার মধ্যে যে পরকীয়া প্রেম, সেই প্রেমটাকে তিনি তিনি সর্বসমক্ষে আনতে পারছেন না। ঠিক আছে, তার জন্যই তিনি কিন্তু তার মধ্যে যে রাধা কৃষ্ণের সঙ্গে যে এর আগে মিলন হয়েছিল, সেটা কিন্তু তারা সে স্বাভাবিকভাবে প্রকাশ করেনি, এবং বড়াইও ওকে বলতে বারণ করেছিল যেন এই এই ঘটনা কিন্তু যেন বাইরে কোথাও না প্রকাশিত হয়। তাই রাধা বিরহের সঙ্গে অন্যান্য খণ্ডের কিন্তু পার্থক্য বিমান বিহারী মজুমদার দেখাতে চেয়েছেন, কিন্তু এটা মূলত সেরকম ভাবে প্রাধান্য পায় না। অন্যান্য খণ্ডের বড়াই চরিত্র আর রাধা বিরহের বড়াই চরিত্র বিমান বিহারী মজুমদার যেখানে পার্থক্য তৈরি করতে বলেছিলেন, কিন্তু আসলে দেখতে হবে যে অন্যান্য খণ্ডের বড়াই চরিত্রেও স্নেহশীলা ছিলেন, আর রাধা বিরহের রাধাও কিন্তু স্নেহশীলা ছিলেন। হ্যাঁ, প্রথম দিকে হয়তো বা যেহেতু তিনি দ্যুতির কাজ করছিলেন রাধা কৃষ্ণর মিলনের জন্য, ফলে স্বাভাবিকভাবেই তাকে কিন্তু ওই দ্যুতির ভূমিকা মানে অভিনয় করতে হয়েছে, কিন্তু রাধার প্রতি তিনি যথেষ্ট কিন্তু স্নেহশীল প্রথম দিকেও ছিলেন এবং শেষ দিকেও আছে। তাই স্বাভাবিকভাবেই এত কিছু পরিমণ্ডলের মধ্য দিয়ে বলতে পারা যায় যে রাধা বিরহ অংশটিকে কখনোই আমরা প্রক্ষিপ্ত বলতে পারি না। মুকুন্দ চক্রবর্তীর অভয়মঙ্গল কাব্যে উপন্যাসের কোন লক্ষণ আছে, আর কেন এটাকে আমরা উপন্যাস বলবো না? দেখো, মুকুন্দ চক্রবর্তীর অভয়মঙ্গল কাব্যে তৎকালীন সমাজ বাস্তবতার অভূতপূর্ব ছবি আছে, সেই সঙ্গে চরিত্রের সঙ্গে কাহিনীর যে সাযুজ্য, সেটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। একই সঙ্গে চরিত্রের টানাপোড়ান, হ্যাঁ, সমকালীন সমাজ বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এই গুণগুলোর জন্য কিন্তু এটাকে উপন্যাসের লক্ষণ বলছেন অনেকে। কিন্তু বুঝতে হবে যে মুকুন্দ চক্রবর্তী যেহেতু মধ্যযুগের কবি, তাই মধ্যযুগীয় কাব্যিক পরিমণ্ডল থেকে তিনি কিন্তু অতিক্রম হতে পারেনি। ঠিক আছে, তাই তার কাব্যে বেশ কিছু অলৌকিকতার লক্ষণ পাওয়া গেছে, বা মধ্যযুগীয় যে ভাবধারা সেইটা কিন্তু তার কাব্যে ছত্রে ছত্রে লুকিয়ে আছে, যার জন্যই কিন্তু তিনি যুগোত্তরীণও হতে পারেননি। ওই যুগের কাব্যিক জায়গা থেকে তিনি বার হতে পারেননি। তাই এই কাব্যটিকে উপন্যাসের বীজ হিসেবে গ্রহণ করা গেলেও বা উপন্যাসের নিদর্শন পাওয়া গেলেও এটাকে কিন্তু সরাসরি আমরা উপন্যাস বলতে পারবো না। দ্বিতীয় প্রশ্ন ছিল ওর যে বিদ্যাপতি এবং চণ্ডীদাসের মধ্যে পার্থক্য কি পদ রচনার ক্ষেত্রে। দেখো, চণ্ডীদাস হচ্ছে গ্রামের কবি,
বিদ্যাপতি নগরের কবি, চণ্ডীদাস গ্রামের কবি, বিদ্যাপতি রাজসভার কবি। চণ্ডীদাস সাধারণত তার কাব্যে ভাবের গভীরতা অনেক বেশি, কিন্তু বিদ্যাপতি রাজসভার আনুকূল্য পেয়েছেন, রাজসভার মনোরঞ্জনের জন্যই তিনি কিন্তু পদ রচনা করছেন। বিদ্যাপতির পদে যেখানে রাধার একটা বয়সের মানে রাধা চরিত্রের একটা ক্রমবিকশিত রূপ আছে, ঠিক আছে, রাধা চরিত্রের মধ্যে একটা মনস্তাত্ত্বিক রূপ আছে, কিন্তু চণ্ডীদাসের রাধা একেবারেই যোগিনী পারা, ঠিক আছে, সে কৃষ্ণ প্রেমে একেবারে অনুরক্ত। স্বাভাবিকভাবেই চণ্ডীদাসের পদে কিন্তু ভাব গভীরতা অনেক অনেক বেশি, চণ্ডীদাসের মধ্যে কিন্তু আত্মিক নিবেদন, ঠিক আছে, অনেক বেশি, যা বিদ্যাপতির পদে কিন্তু স্বাভাবিকভাবেই কম পাওয়া যায়। হলো। এরপরের প্রশ্ন আসি যে কমলাকান্তের পদ আর রামপ্রসাদের পদের মধ্যে পার্থক্যটা কি, বা কমলাকান্তের সঙ্গে রামপ্রসাদের পার্থক্যটা কি? এক নম্বর হচ্ছে যে রামপ্রসাদ সেন হলেন যে শাক্ত পদাবলীর জনক, আর কমলাকান্ত সেই ধারার একজন অনুবর্তী কবি। বুঝে গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে কমলাকান্তের মধ্যে যেহেতু তিনি রাজসভার কবি ছিলেন, ঠিক আছে, তার মধ্যে কিন্তু একটা আভিজাত্য ছিল, তার শব্দ ব্যবহারের ক্ষেত্রে আড়ম্বর ছিল, কিন্তু রামপ্রসাদ সেন গ্রামের কবি, তাই তার মধ্যে আত্মিক নিবেদন অনেক অনেক বেশি ছিল। রামপ্রসাদ সেন ভক্তের আকুতি পর্যায়ে তিনি কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করছেন, আর কমলাকান্ত আগমনী বিজয় পর্যায়ের পদে শ্রেষ্ঠত্ব অর্জন করছেন। রামপ্রসাদের পদ অনেক বেশি পরিমাণে গ্রামীজ সমাজ সংস্কৃতি এবং লোক সংস্কার উপমা প্রচুর পরিমাণে ছত্রে ছত্রে আছে, ঠিক আছে, এবং বিভিন্নভাবে সেখানে কিন্তু ওই বিভিন্ন শব্দ কিন্তু মানে এমন শব্দবন্ধ এমন কিছু রামপ্রসাদ সেন ব্যবহার করেছেন যা কিন্তু একটা অন্য মাত্রা দিয়েছে রামপ্রসাদের পদগুলোতে, যা কমলাকান্তের মধ্যে কিন্তু সেভাবে পরিপুষ্ট হয়নি। কমলাকান্তের মধ্যে আত্মিক নিবেদন আছে ঠিকই, কিন্তু কমলাকান্ত তার কাব্যটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলার পেছনে বা শৈল্পিকভাবে তিনি যতখানি গুরুত্বপূর্ণ দিয়েছেন, ততখানি কিন্তু রামপ্রসাদ সেন শৈল্পিক দৃষ্টিভঙ্গিতে পদগুলোকে দেখতে পারেনি। বোঝা গেছে? দেখো, বিদ্যাপতির কাব্য কোন ভাষায় রচিত, বা বিদ্যাপতির পদাবলী কোন ভাষায় রচিত, এটার উত্তর হলে কি বলবো, এটা নিয়ে প্রশ্ন করেছে। দেখো, বিদ্যাপতি শুধুমাত্র যে মৈথিলি ভাষায় লিখেছেন এমনটা নয়, তিনি অবহট্ট ভাষাতেও কিন্তু লিখেছেন। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই বিদ্যাপতি তিনি মূলত মিথিলার কবি, তিনি মৈথিলি ভাষায় কাব্য রচনা করেছেন। এবার যদি বলে যে বিদ্যাপতির পদাবলী কোন ভাষায় রচিত, তখন সেক্ষেত্রে মৈথিলি ভাষাও বললেও খুব একটা যে ভুল হবে এমনটা নয়, আবার যদি ব্রজবুলি ভাষা বলো সেক্ষেত্রেও কিন্তু ভুল নয়। দেখো, ব্রজবুলি একটা মিশ্র ভাষা, বিদ্যাপতি মূলত পদগুলো মৈথিলি ভাষাতেই লিখেছিলেন, কিন্তু এই বঙ্গদেশের যে সমস্ত ছাত্ররা মিথিলায় গিয়ে পরে ন্যায়শাস্ত্র পড়তে যেত, তারা যখন ফিরে আসতো তখন কি করতো না, তারা ওই বিদ্যাপতির পদগুলোকে নিয়ে আসতো, এবং তাদের মুখের ভাষার সঙ্গে বিদ্যাপতির ওই মৈথিলি ভাষার একটা মিশ্রণ হয়ে যাওয়ার ফলেই এই ধরনের একটা মিশ্র ভাষা তৈরি হয়েছিল। তাই স্বাভাবিকভাবেই যদি প্রশ্ন করে ইন্টারভিউতে কখনো যে বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী রচনা করেছিলেন, তোমরা বলতে পারো যে বিদ্যাপতি স্যার মৈথিলি ভাষায় পদ রচনা করেছিলেন, কিন্তু যেহেতু বঙ্গদেশে তার পদগুলো ব্রজবুলি ভাষা হিসেবেই কিন্তু পরিচিতি লাভ করেছেন।